আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইরানের ভেতর থেকেই রাইসিকে হত্যা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় মিডিয়া যে খবর পরিবেশন করেছে তাতে নানা অসঙ্গতি দেখা গিয়েছে। সংবাদ মাধ্যমগুলো অসংখ্য পরস্পর বিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে, যা জনগণকে বিভ্রান্ত করবার পাশাপাশি প্রদত্ত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য করেছে। কিভাবে কখন ঘটনাস্থল শনাক্ত করা হয়েছিল তার বিভিন্ন বিবরণ সহ প্রাথমিক খবরে বেশ অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ঠিক কিভাবে রাইসিকে হত্যা করা হলো, এটি কি নিছকে একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এটিকে তাকে দেশের ভিতর থেকেই করা হয়েছে নাকি বাইরের মদদে? এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। এতে কমপক্ষে 16 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে 10 জন শিশু রয়েছেন। জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন। এবারে থাকছে, পশ্চিমা বিশ্বকে একসঙ্গে গিলে ফেলবে না রাশিয়া বলে মন্তব্য করেছেন পুতিনের মিত্র আরবান। এদিকে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খার্কিভ অঞ্চলের গভর্নর। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের আরও 3 জিম্মির মরদেহ উদ্ধার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইরানের ভেতর থেকেই রাইসিকে হত্যা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় মিডিয়া যে খবর পরিবেশন করেছে তাতে অসঙ্গতি দেখা গিয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে অসংখ্য পরস্পর বিরোধী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা জনগণকে বিভ্রান্ত করবার পাশাপাশি প্রদত্ত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। কখন কিভাবে ঘটনাস্থল শনাক্ত করা হয়েছিল তার বিভিন্ন বিবরণ সহ প্রাথমিক খবরে বেশ অসঙ্গতি লক্ষ্য করা গেছে। পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করবার জন্য প্রকাশ করা হয়েছিল কিনা তা এখন স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক মনে করেন এটি জনসাধারণের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং আরও গুরুত্বপূর্ণ সংবাদের জন্য তাদের প্রস্তুত করার একটি কৌশল হতে পারে। ঘটনাটি অস্বীকার করে প্রথমে প্রতিবেদন প্রকাশ করেছিল ইসলামিক রেভলিউশনারি গার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট ফার্স্ট নিউজ। শুরুতে সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে দাবি করা হয়েছিল প্রেসিডেন্ট রাইসি এবং তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার শিরোনামে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন। ফার্স্ট নিউজ আরও দাবি করেছে, পূর্ব আজারবাইজানের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে রাষ্ট্রপতি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে এবং গাড়িতে করে তাদের যাত্রা চলছে। পরে অবশ্য সংবাদ মাধ্যমটি তার প্রাথমিক বিবৃতি প্রত্যাহার করে লিখেছে, রাইসির সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং এবং বিপজ্জনক অবতরণ করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী IRIB-কে দেওয়া লাইভ সাক্ষাৎকারে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীও একই দাবি করেছেন। তিনি বলেন, বোর্ডে থাকা কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। IRIB-তে ইরানের উপপ্রেসিডেন্ট হুসেন মনসুরি বলেছেন, একই হেলিকপ্টারে রাষ্ট্রপতির সফরসঙ্গী 2 সদস্য সফলভাবে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এই যোগাযোগের কারণে ইঙ্গিত পাওয়া গেছে বাতাস ততটা তীব্র ছিল না যতটা প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল। তার এই বর্ণনা আরও জটিল হয়ে যায় যখন রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে তারবিজে জুমা নামাজের ইমাম মোহাম্মদ আলী আল হাশেম রাইসির সঙ্গে ছিলেন। তিনি কথিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এমনকি তিনি উদ্ধারকারীদের শুনতেও পাচ্ছেন। এই দাবির পর প্রশ্ন আসে, তাহলে নিশ্চয়ই উদ্ধারকারীরা কার্যকরী GPS এর অভাবে দুর্ঘটনাস্থল শনাক্ত করতে পারেনি। আল হাশেম যদি সঠিকভাবে যোগাযোগ করতে পারতেন তাহলে উদ্ধারকারীরা কেন GPS ট্র্যাক করে ঘটনাস্থল শনাক্ত করতে পারেনি? পূর্ব আজারবাইজানের ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন, বহরে 3টি হেলিকপ্টার ছিল, 2টি নিরাপদে অবতরণ করেছে এবং একটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়েও রাষ্ট্রীয় মিডিয়ায় বিভ্রান্তি। প্রাথমিক প্রতিবেদন প্রকাশের প্রায় 2 ঘন্টা পর আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, একটি মানচিত্রের সাহায্যে তারা প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার আনুমানিক অবস্থান শনাক্ত করতে পেরেছেন, কিন্তু বৈরী আবহাওয়া বা প্রতিকূল ভূখণ্ডের কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পারছেন না। প্রাথমিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং IRIB-র মতে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দুর্ঘটনার কারণ হিসেবে বৈরী আবহাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ক্রমাগত প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বহরে থাকা বাকি 2টি হেলিকপ্টারের কথা ধীরে ধীরে
বাদ হয়ে যায়। এই বর্ণনা থেকে প্রশ্ন জাগতে পারে, বৈরী আবহাওয়ার জন্য দুর্ঘটনা ঘটেই থাকে, তবে বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে কিভাবে গেল? এরপরই রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে এ বিষয়ে নজর না দিয়ে এবং বৈরী আবহাওয়ার উপরই বেশি জোর দেওয়া হলো। অনুসন্ধান কাজ চলাকালীন সুপ্রিম লিডারের বক্তব্য। রাইসির মৃত্যুর খবর ঘোষণার কয়েক ঘণ্টা আগে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি জনসমক্ষে বিবৃতি দেন। রাইসির সম্পর্কে এবং প্রেসিডেন্ট ছাড়া দেশের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে খামেনির মন্তব্য এখানে লক্ষণীয়। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে। বিশ্লেষকরা বলছেন, 2020 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে ড্রোন হামলা যখন আইআরজিসির কমান্ডার হাশেম সুলাইমানি নিহত হয়েছিলেন, তখন খামেনি কাঁদতে কাঁদতে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু রাইসির মৃত্যুর খবর ঘোষণার সময় তার কণ্ঠে সেরকম কোনো আবেগ দেখা যায়নি। বিধ্বস্তের খবর পাওয়ার কয়েক ঘণ্টা পর তাসনিমের মতো বার্তা সংস্থাগুলো ধ্বংসাবশেষে সঠিক অবস্থান পাওয়ার দাবি করেছে। তবে এসব দাবির সঙ্গে রেড ক্রিসেন্টের বিবৃতি ছিল অসম্পূর্ণ বিপরীত। তারা বলেছিল, অনুমানের ভিত্তিতে ঘটনাস্থল খোঁজা হচ্ছে, তবে তেমন কোনো সাফল্য পাওয়া যায়নি। পূর্ব আজারবাইজানের ক্যালেবার এমপি হুসেন হাতামি হেলিকপ্টারের ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দাবি অস্বীকার করার পর ঘটনা আরও বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়। হাতামি বলেছিলেন, রাইসির হেলিকপ্টারে থাকা কারোর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। পরিস্থিতি যেমন ছিল তাতে এভাবে যোগাযোগের চিন্তা করাও অবাস্তব। 15 ঘণ্টারও বেশি সময় পর অনুসন্ধান শেষ হয় এবং ইরানি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর ঘোষণা দেয়। আন্তর্জাতিক সহায়তার প্রস্তাব সত্ত্বেও ধ্বংসাবশেষ শনাক্তকরণের বিদেশি সহায়তার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইরান। ইরানি উদ্ধারকারীরা প্রাথমিকভাবে দুর্ঘটনাস্থল খুঁজে পেতে বেশ অসুবিধার সম্মুখীন হয়েছিল। এতে তুরস্ক এবং রাশিয়াকে সহায়তার প্রস্তাব দেওয়া হয়। এরপরই তুরস্ক একটি নাইট ভিশন ড্রোন মোতায়েন করে ইরানকে সহযোগিতা করে। তুরস্কের প্রচেষ্টা সত্ত্বেও রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কুলিভান্দো এবং আইআরজিসির কমান্ডার আসগর আব্বাস জলসি সহ ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তুর্কি ড্রোনের পাঠানো তথ্যে ভুল ছিল। শেষ পর্যন্ত ইরানি বাহিনী ঘটনাস্থল শনাক্ত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরইবিতেও একই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। উদ্ধারকৃত লাশ নিয়েও বিভ্রান্তি। উদ্ধার হওয়া লাশের অবস্থান নিয়েও পরস্পর বিরোধী খবর পরিবেশন করা হয়েছে। ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ হাসান নামি বলেছেন, হেলিকপ্টারে থাকা সবাই পুড়ে গেছেন, তবে এখনও তাদের শনাক্ত করা যাচ্ছে। বিপরীতে আইআরজিসির কমান্ডার আসগর আব্বাসজলি দাবি করেছেন, রাষ্ট্রপতি রাইসের দেহ পুড়ে যায়নি। এই পরস্পর বিরোধী বিবৃতি ঘটনাটিকে নিয়ে বিভ্রান্তি এবং অনিশ্চয়তাকে আরও তীব্র করে তুলেছে। এতে দুর্ঘটনার পরিস্থিতি এবং প্রতিক্রিয়ার প্রচেষ্টার সম্পর্কেও প্রশ্নবিদ্ধ করে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রায় উল্লেখযোগ্য ঘটনার প্রতিবেদন প্রকাশ করে থাকে, কারণ অন্যান্য সংবাদ মাধ্যমের কাছে এই ধরনের তথ্যের অ্যাক্সেস নেই। এই কৌশলটি লক্ষ্য হল জনগণকে ধীরে ধীরে সম্ভাব্য বড় কোনো খবরের জন্য প্রস্তুত করা। পরস্পর বিরোধী বা প্রাথমিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আইআরজিসি অধিভুক্ত মিডিয়া জনসাধারণকে বড় খবর সহজে গ্রহণ করবার জন্য প্রস্তুত করেছে। এতে সামাজিকভাবে যে প্রতিক্রিয়া আসার কথা ছিল তা ঠেকানো গেছে। এছাড়া তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করাও ছিল আইআরজিসির কৌশল। তাতে নিশ্চিত করা হয়েছে তাদের উদ্দেশ্য মতোই সংবাদগুলো পরিবেশন করা হয়েছে এবং জনগণের প্রতিক্রিয়া হ্রাস করা গেছে। কেউ কেউ আবার বলছেন, এক এক রকম প্রতিবেদন প্রকাশ করা দেশটির গণমাধ্যমের বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ। তবে অধিকাংশ বিশ্লেষকই তা মানতে নারাজ। অনেকের মতে এটি সরকার পরিচালনার একটি কৌশল মাত্র। বিরোধপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা জনগণের সমালোচনা নিয়ন্ত্রণে রাখার একটি কৌশল। মসজিদে 10 শিশুসহ 16 জনকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 16 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে 10 জন শিশু। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এরই এক পর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল জাহরা মসজিদে হামলা চালায় তারা। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা 10 জন বলে জানানো হলেও পরে তা বেড়ে 16 জনে পৌঁছায়। আল জাজিরা বলছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে শিশুসহ অনেক নারী ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। নিহতদের মধ্যে অন্তত 10 জন শিশু রয়েছেন বলেও জানিয়েছে আল জাজিরা। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আহতদের বেশিরভাগই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া এই মসজিদে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলও রয়েছে। এছাড়া দারাজের আশপাশে আল সাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলোতেও ইসরায়েলি হামলার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্য গাজা নুসেরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। সেখানেও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ওয়াফা বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ অন্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। রাতে বার্নি স্যান্ডার্স বলেন, আমি দেখেছি আইসিসি আন্তর্জাতিক আইন ন্যূনতম শালীনতার মান বজায় রাখার চেষ্টা করছে। আমাদের সরকারের উচিত অন্তত এতটুকু করা। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকা গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। একই সঙ্গে হামাসের 3 নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছিলেন তিনি।